হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আছে, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই নৈরাজ্য, বলছে প্রসিকিউশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, জানাতে পারেন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। এবং জনবল সংকটে ব্যাহত প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনের স্বাস্থ্যসেবা, অনিশ্চয়তার মুখে পর্যটক সহ দ্বীপবাসীর চিকিৎসা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই পতিত আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করলেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মিজানুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ হত্যা ও রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। থ্রেট টু জাস্টিস নয়, বিচার বাধাগ্রস্তের অপচেষ্টা চলছে বলেও জানান তিনি। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এদিন জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আংশিক সাক্ষ্য দিয়েছেন মূল তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ১২তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে তল্লাশি। আবার রাজধানীর বাইরে থেকে আসা গণপরিবহনগুলো তল্লাশি করা হচ্ছে চেকপোস্টগুলোতে। আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আর যে কোনো নাশকতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানালেন সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন মুশাফের দোস। রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় গত ৩ দিনে অন্তত ১৩টি বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনজীবনের নেতিবাচক প্রভাব পড়ছে। পলাশবাড়ির ওই দিক আগুন দিছে গাড়ির মধ্যে। আতঙ্ক তো আছে, আমরা তো একটু ভয়ে থাকি, সেভ করে চালাইতেছি। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। রায়ের তারিখ ঘোষণা ঘিরে এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। কিছুদূর পর কিন্তু আমরা এই অভিযানটা কিন্তু পরিচালনা হচ্ছে। আমরা বারবার চেষ্টা করছি এই মোটরসাইকেলগুলো আমাদের গ্রিপে নিয়ে আসার জন্য, অর্থাৎ আমরা চেক ব্যাক করবো, তারপর দেন ওনাকে আমরা সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করব। যদি সন্দেহ না মনে হয় বা সেফ মনে হয় তাহলে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। রাজধানীর আমিনবাজারে চেকপোস্টে প্রায় সব রকম যানবাহনই তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা আরিসা মহাসড়ক হয়ে অন্তত ১৬ জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে। জননিরাপত্তার স্বার্থেই এই তল্লাশি বলে জানান কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনগণ যাতে কখনো স্বাভাবিক জীবনযাপনে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা চেকপোস্ট করে কোনো নাশকতা দ্রব্য বা কোনো কিছু পাওয়া যায় কিনা
সেই লক্ষ্যে আমরা চেকপোস্ট করে যাচ্ছি। সাধারণ মানুষও এ তৎপরতাকে ইতিবাচকভাবে দেখছে। এত তো নিরাপত্তা মনে হয়। নাশকতা এড়ানোর জন্য ওনারা যে পদক্ষেপ নিচ্ছে এটা আমি ভালো চোখে দেখছি। সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। পয়েন্টে পয়েন্টে এই জিনিসগুলো হয়, দুষ্কৃত লোকগুলো যাতে, খারাপ লোকগুলো যাতে প্রবেশ না করতে পারে ঢাকা শহরের ভিতরে। তবে এতে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে এ ব্যাপারে জানাবেন। হিমা, আমরা সকাল থেকে আসলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে আসলে আমরা গিয়েছি এবং বিশেষ করে সকালবেলা আমরা গিয়েছিলাম মেট্রো রেলের প্রথম যে ট্রেনটি আসলে মতিঝিল থেকে ছেড়ে আসে সেখানে, এবং সেখানে আমরা দেখেছি যে তখনও আসলে মেট্রো রেলের যে মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু তখনও আসলে খোলা হয়নি, কিন্তু সেখানে আমরা অফিসমুখী যে মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ, তাদের একটি সারি, তাদেরকে অপেক্ষমান আমরা দেখেছি। আসলে কর্মজীবী মানুষকে আসলে জীবিকার তাগিদে আসলে বের হতে হচ্ছে। এছাড়াও যে বিষয়টা আমরা দেখেছি যে এখন পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ঘুরে যা দেখেছি সেখানে আমরা দেখেছি যান চলাচলের যে বিষয়টি আমরা দেখি সেটি অন্যান্য দিনের মতোই আসলে স্বাভাবিক রয়েছে, এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। এছাড়া স্বাভাবিকভাবে নিয়মিত যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরাও রয়েছেন। এর সঙ্গে আপনি জানেন যে শুধুমাত্র ঢাকার নিরাপত্তার জন্যই 12 প্লাটুন বিজিবি সদস্যদেরকে আসলে মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও 2 প্লাটুন রয়েছেন ঢাকার আশেপাশের নিরাপত্তা রক্ষার জন্য। এছাড়া আমরা যে বিষয়টি আসলে দেখেছি যে মূলত সকাল থেকে ওইভাবে তল্লাশি কার্যক্রম যদিও তারা এখনও শুরু করেননি, তবে যে যানবাহনগুলো যাচ্ছে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় কিংবা যানজটের সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া যে বিষয়গুলো রয়েছে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যে রয়েছে আওয়ামী লীগের, এবং সেই আওয়ামী লীগের ডাকা লকডাউনের কে আসলে বলা হচ্ছে যে নাশকতার বিভিন্ন আশঙ্কা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্যরা কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা দেখেছি যে শাহবাগে ওই ধরনের একটি কর্মসূচি পালন করা হচ্ছে, যে নাশকতা ঠেকানোর জন্য তাদের যে কর্মসূচি সেটা আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ইমা। আসাদ, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। ধন্যবাদ ইমা। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঢাকা যে আজকে 13 তারিখের যে লকডাউন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায়ের ডেট ঘোষণা করা হবে এই উপলক্ষে যে লকডাউন ঘোষণা করেছে, সেই লকডাউন কে ঘিরে গত পরশুদিন থেকে কিন্তু খুলনার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই এই পার হাউস এলাকাতে কিন্তু কিছুদিন গত পরশুদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে এবং সেখান থেকে পুলিশ 2 জনকে আটক করেছিল, এবং সেই সাথে এই খুলনার বাইরে যে বাইপাস আছে সেখানেও কিন্তু জেলা যুবলীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু মিছিল করেছে। এবং সেই সাথে গতকালকে আমরা যেটা জেনেছি যে গতকালকে এখানে যে এনসিপির কার্যালয় আসছে, সে এনসিপির কার্যালয়ে কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা সে ভাঙচুর চালিয়েছে। তো এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সে এই যে আজকের যে লকডাউনকে ঘিরে গতকালকে থেকেই কিন্তু তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে, খুলনার প্রত্যেকটা মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে এবং তারা সতর্ক অবস্থায় রয়েছে। এবং গতকালকে আমরা যেটা দেখেছি, গতকালকে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ককটেল বিস্ফোরণ কিন্তু খুলনাতে ঘটেনি এবং খুলনার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে আজকে সকাল থেকে যেটা আমরা দেখেছি যে যান চলাচল কিছুটা মানে কম রয়েছে, যদিও স্বাভাবিক বলা যায়, কিন্তু অন্য দিনের তুলনায় যান চলাচল কিছুটা কম রয়েছে। মানুষ খুব বেশি প্রয়োজন না হলে বের হচ্ছেন না এই সকাল থেকে। এমনিতেই সকালে খুব বেশি একটা যান চলাচল থাকে না এই সময়ের মধ্যে, এখন পর্যন্ত কিন্তু এটা দেখে গেছে। এবং খুলনার যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মোতায়েন রয়েছে।
আর গতকালকে রাতে থেকে পুলিশ প্রশাসন পুলিশ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে এবং তারা যে কোনো ধরনের নাশকতার বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা নিবে এবং সেই সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু নেতাকর্মীরা মাঠে রয়েছে এই যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য। এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান র্যাব 11-এর স্কোয়াড কমান্ডার। তিনি বলেন, যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় টহল চলছে এবং সন্দেহভাজন ব্যক্তি গাড়িগুলো চেক করা হচ্ছে। কর্মসূচি থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করতেছি এবং সারাদিন ব্যাপী আমরা বিভিন্ন জায়গায় টহল করেছি, এখনো টহল করছি এবং পাশাপাশি আমরা চেকপোস্ট পরিচালনা করছি। আমাদের বিভিন্ন সন্দেহভাজন গাড়িগুলো আমরা চেক করে তাদের বডিও সার্চ করতেছি, কোনো রকম কোনো কিছু পাওয়া যায় কিনা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের র্যাব 11 আমরা কার্যকর ভূমিকা পালন করছি, আমাদের যাতে আইন শৃঙ্খলা ভালো থাকে। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গণভোটের বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 323 জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 1139 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 81,773 জন। নতুন ভর্তিদের মধ্যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 397 জন, এছাড়া ঢাকা বিভাগে 223, চট্টগ্রামে 115, বরিশালে 179, খুলনায় 89, ময়মনসিংহে 82, রাজশাহীতে 46, রংপুরে 6 ও সিলেট বিভাগের 3 জন। ময়মনসিংহে বেড়ে চলা ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, এখনো তো ডেঙ্গুর প্রকোপ কমছে না। ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে ব্যাপারে জানাবেন। পরেও কিন্তু ময়মনসিংহে কিন্তু ডেঙ্গুর প্রকোপ যেটি কমছে না। আমরা যেটি হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহে আবার নতুন করে 53 জন ডেঙ্গু রোগে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তো আজ কিন্তু এখন পর্যন্ত 98 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং নভেম্বর মাসেই কিন্তু 3 জন ডেঙ্গু রোগী কিন্তু মারা গেছেন। এছাড়া এবছর কিন্তু 15 জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে এবারের যে ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু অন্যান্য বছরের তুলনায় ধরনটা একটু ভিন্ন এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের প্লাটিলেট কমে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে তারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, যে কারণে চিকিৎসকরা উদ্বিগ্ন রয়েছেন এবং আবহাওয়া পরিবর্তনের পরেও কিন্তু শীত আসার পরেও কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু কমছে না। তাছাড়া আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়াতে কিন্তু এবার ডেঙ্গুর ব্যাপক বিস্তার ঘটেছে এবং যে কারণে নগরবাসী কিন্তু আতঙ্ক এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে এখন কিন্তু ময়মনসিংহের ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিন্তু একটি হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে এবং সাধারণ মানুষজন কিন্তু ডেঙ্গুর যে আতঙ্ক সেই আতঙ্ক মনের ভিতর ধারণ করেই কিন্তু তারা চলাচল করছে। তাছাড়া যে এই যে হাসপাতালের যে পরিস্থিতি, হাসপাতালে কিন্তু এখন যে শয্যা সেই শয্যা কিন্তু 4 গুণ অতিবাহিত হচ্ছে এবং যে কারণে কিন্তু এখানের যে চিকিৎসক এবং নার্স যারা আছেন তারা কিন্তু ডেঙ্গুর চিকিৎসার জন্য কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। তারপরেও কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দেওয়া যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। জনবল সংকটে ধুঁকছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে 20 শয্যার স্বাস্থ্য সেবা কেন্দ্র। 23 বছর আগে উদ্বোধন করা হলেও এর বেহাল দশায় সেবা বঞ্চিত 11,000-এরও বেশি দ্বীপবাসী। এখানেই শেষ নয়, পর্যটকদের চিকিৎসা সেবা এখন একরকম অনিশ্চয়তার মুখে। পর্যটন কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপের স্বাস্থ্যসেবার কথা আফসার কবির আকাশের প্রতিবেদনে জানাচ্ছেন আফরিন পপি।
এটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। দূর থেকে দেখে আধুনিক হাসপাতাল মনে হলেও কাছে গেলে দেখা যায় ভুতুড়ে পরিবেশ, শুনশান নীরব, রোগীর উপস্থিতি নেই। 2002 সালে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি কেবল কাগজে কলমে 20 শয্যা। প্রতিষ্ঠার 2 দশক পরেও স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। হাসপাতালটিতে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান সহ প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট। কোনো ডাক্তার নাই, কোনো 17 বছরে কোনো আমরা এখানে সেবাটা পাই না। আমরা একদম যদি জ্বর হয় যে সরকারি হাসপাতালে আসলে কোনো ডাক্তারই আসলে এখানে থাকে না। সাগর উত্তাল থাকায় বর্ষাকালে প্রায়ই টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এই সময়ে গুরুতর অসুস্থ রোগী বা প্রসূতিদের উন্নত চিকিৎসার জন্য উপজেলা বা জেলা সদরে নেওয়া যায় না। চিকিৎসা না পেয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে এই দ্বীপে। রোগীদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, যার কারণে অনেকই মৃত্যু হয়েছে। জনবল সংকট ও চিকিৎসা সেবা ব্যাহতর কথা জানান কর্তব্যরত চিকিৎসক। এখানে আপাতত আমি একজনই আছি, আর আমার সহযোগী হিসেবে এমএলএস রমজান আঙ্কেল, উনি আছেন কোনো দুজন। ফার্স্ট এড যতটুকু করা লাগে সবকিছু হয় আর কি। ওই ভর্তি রাখার মতো পরিস্থিতি নাই আর কি। আপাতত ডেলিভারি অফ আছে আর কি। আমাদের স্যার চেষ্টা করতেছে স্বাভাবিক করার জন্য আর কি সেবাটা। দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও সেন্ট মার্টিনে স্বাস্থ্যসেবা নেই। 20 শয্যার হাসপাতালে শুধু কাগজে কলমে না থেকে দ্বীপবাসীর জন্য চিকিৎসা সেবা চালু করা হোক প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপন করা জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এদিকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি অগ্নিসংযোগের ভিডিওটি রেজাউল কবির রেজা নিজের ফেসবুক পোস্ট করে 13 তারিখের লকডাউনের সফল কার্যক্রম বলে উল্লেখ করেন। ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা ফেনী চট্টগ্রাম সড়কে চলাচলরত রনি রানা পরিবহনের একটি বাসে হঠাৎ অজ্ঞাত লোকজন আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের 178তম জন্মবার্ষিকী উপলক্ষে 13-14 নভেম্বর 2 দিনের গ্রামীণ মেলা আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দরের এনসিটি 5 নং জেটিতে রাবার ফেন্ডার প্রতিস্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অসহায় ও অসচ্ছল নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়নে 2 নং ওয়ার্ড সভা কেন্দ্রে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী আওয়ামী ফ্যাসিস্ট ও তার দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেরানীগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে পিরোজপুরের মঠবাড়িয়া এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় গোপীনাথ ইউনিয়নে বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও মহিলা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে টেকসই উন্নয়ন, অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই মহতী অনুষ্ঠান চাঁদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর তানোরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় 12 নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আক্তার কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে এইচএসসি ও সমমানকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভোলা ২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা দিয়েছেন দৌলতখান উপজেলা বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বুধবার ভোরের দিকে আরেকুইপার ওকোনা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৩৬ জন ঘটনাস্থলে নিহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ঢাকা ও আশেপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি। 2টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিদেশিরা। দৈনিক ইত্তেফাক, সরকারের সিদ্ধান্ত আজ ভাষণে জানাবেন প্রধান উপদেষ্টা। অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না বলছেন তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে, নির্বাচন গণভোট একদিনে, সঙ্গে উচ্চকক্ষে পিআর ও তত্ত্বাবধায়ক। ভয় ভোগান্তি, দেশ জুড়ে সতর্কতা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সংঘাতের পথে রাজনীতি, দাবি না মানলে যমুনার সামনে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি জামায়াত সহ ৮ দলের। এনসিপির সংহতি। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই। তারেক রহমান বলছেন, ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কিছুতেই জনগণের আগ্রহ নেই। যুগান্তর শিরোনাম করেছে, জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ, জুলাই আদেশ জারি হচ্ছে আজ। আতঙ্ক সৃষ্টির 13 নভেম্বর আজ, সারা দেশে হাই অ্যালার্ট। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট রেডিস এ প্যাকেজ টু অ্যাপিজ অল, সিএ টু অ্যাড্রেস দ্য নেশন টুডে। ফেয়ার প্রাইস ফর ফার্মার্স মোর আর্জেন্ট দেন রেফারেন্ডাম, সেইস তারেক। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আজ। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই নৈরাজ্য, বলছে প্রসিকিউশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি, স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জানাতে পারেন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। এবং জনবল সংকটে ব্যাহত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের স্বাস্থ্যসেবা, অনিশ্চয়তার মুখে পর্যটক সহ দ্বীপবাসীর চিকিৎসা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।